বাংলা ছোট গল্পের প্রবর্তক ও সিদ্ধিদাতা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তার শিল্পদক্ষতায় সাহিত্যের এই অংশকে তিনি এক স্বর্ণ শিখরে একাই পৌঁছে দিয়েছিলেন। কিন্তু ছোট গল্পের একমাত্র শিল্পী তো তিনি নন। সেই যে পথ তিনি বানিয়েছিলেন তার প্রসারণ আজও ঘটে চলেছে। আজ আমরা ছোট গল্পের ইতিহাস সম্পর্কে একটু জেনে নেব। কিভাবে বাংলা ভাষায় ছোট গল্প এলো এবং স্বাধীনতা কিভাবে একে প্রভাবিত করলো, এর পরিবর্তন ঘটালো, সেই বিষয়ক একটি আলোচনা আজকের পর্বে থাকবে। প্রথমেই বলে নিই যে পর্বটি হয়তো আকারে একটু বড় হতে পারে, তবে এই সম্পূর্ণ পর্বটি তোমাদের বা আপনাদের স্বাধীনতা পূর্ববর্তী এবং পরবর্তীকালীন ছোট গল্প সম্পর্কিত একটি সম্যক ধারণা দিতে হয়তো পারবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখবার অনুরোধ রইল। এডগার অ্যালান পো বোধহয় ছোট গল্পের সেরা সংজ্ঞাটি দিয়েছিলেন। ছোট গল্প এমন এক প্রোজ টেল যা একটি অধিবেশনে বসে শেষ করা যায়, বা একবার বসলে যে সাহিত্যকে সম্পূর্ণভাবে কম সময়ের মধ্যে পড়ে শেষ করা যায় সেটাই ছোট গল্প। আক্ষরিক অর্থে যাকে ছোট গল্প বলে তার পদার্পণ বাংলা সাহিত্যে অনেক পরে ইংরাজি সাহিত্যের তুলনায়। কিন্তু মজার কথা হলো ছোট গল্প রচনার পূর্বাভাস বা উৎস যে পুরা কাহিনী, তার আকর অবশ্যই ভারতবর্ষ। আমরা হয়তো জানি ঋগ্বেদ, জাতক, পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা সরিৎসাগর প্রভৃতি গ্রন্থই আসলে গল্পের আদি ভূমি। এরপর বহু মঙ্গল কাব্যের, শ্রীকৃষ্ণ কীর্তনের, পাঁচালীর কথায় পরে গদ্য বিকাশের সূত্র ধরে খুব ধীরে গল্পের আহরণ হয়েছিল বাংলা সাহিত্যে। এর মধ্যে বহু সাহিত্য গীতিধর্মী হলেও গল্প রসের আবেদনের জন্যেই তাদের গল্প সাহিত্যেও স্থান করে নেওয়া হয়। তাছাড়া গদ্য সাহিত্যের বিকাশকালে বিদ্যাসাগর, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্রের নাম মনে আসে। তারা সরাসরি ছোট গল্প লেখেননি বটে, কিন্তু তাদের সাহিত্য গল্প রচনার পথ প্রশস্ত করে দিয়েছিল। রবীন্দ্র পূর্ববর্তী গল্প সাহিত্যিক হিসেবে বাংলা সাহিত্যে ভূদেব মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, স্বর্ণকুমারী দেবীর ছোট গল্প লেখবার একটা চেষ্টা আমরা দেখতে পেলেও তা কিন্তু যথার্থ ছোট গল্প হয়নি। যথার্থ ছোট গল্প রবীন্দ্রনাথের হাতেই নির্মিত। তাই স্বাধীনতা পূর্ববর্তী গল্পের আলোচনার সিংহভাগ জুড়ে আমরা রবীন্দ্রনাথকে পেয়ে থাকবো। স্বাধীনতা পূর্ববর্তী বাংলা ছোট গল্প ছিল ছোট গল্পের সৃষ্টি, বিকাশ এবং স্বর্ণযুগ। স্বাধীনতা পূর্ববর্তী যে সময়কাল তা সাহিত্যে, বিশেষ করে ছোট গল্পের সাহিত্যে স্বাভাবিকভাবেই ভীষণ রকম ভাবে প্রভাব এনেছিল। আর রবীন্দ্রনাথের মাধ্যমে যে ছোট গল্পগুলি আমরা পাচ্ছি তাতে আমরা দেখতে পাই গ্রামীণ জীবনের নৈসর্গ, সাধারণ মানুষের জীবন কথা, সূক্ষ্ম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং নারীর এক আলাদা পরিচিতি। বাংলা সাহিত্যে অলৌকিক রস কিন্তু বাস্তবতা বর্জিত কোনোদিনই ছিল না। রোমান্টিক রহস্যময়তা, গীতি কবিতার মতো ভাষা, রূপক ধর্মিতা আর শেষ হইয়াও হইল না শেষের মতো সাহিত্যিক অতৃপ্তি বাংলা ছোট গল্প পেল। তাহলে ওই সময় কি জাতীয় গল্প লেখা হতো? বিশেষ করে রবীন্দ্রনাথের লেখায় না আমরা দেখতে পাই গ্রামীণ জীবনের নৈসর্গিক চিত্র, সাধারণ মানুষের জীবন কথা, কিছু মনস্তাত্ত্বিক বিষয়বস্তু এবং নারীদের একটা আলাদা জায়গা রবীন্দ্রনাথ তৈরি করে দিয়েছিলেন। এমনকি রবীন্দ্রনাথের লেখায় অলৌকিকতা এসেছিল, কিন্তু সেই অলৌকিকতা বাস্তবতা বর্জিত ছিল না। রোমান্টিক রহস্যময়তা, সেই অলৌকিকতায় আমরা পেয়েছি তার লেখায় গীতি কবিতার মতো ভাষা এবং রূপক ধর্মিতা। আর শেষ হইয়াও হইল না শেষ, এইরকম একটা অতৃপ্তি, এই বিষয়টা খুব সংক্ষেপে রবীন্দ্রনাথের সমস্ত ছোট গল্পের আক্ষরিক যে বিষয়, মানে মূল যে বিষয়, সেটা বলা। এই যে বৈশিষ্ট্যগুলি
সেই বৈশিষ্ট্যের কারণে আমরা বুঝতে পারলাম যে ছোট গল্পের ক্ষেত্রে একটা পাকাপোক্ত ব্যবস্থা তিনি নিজের মাধ্যমেই গড়ে তুলেছিলেন। আর এই কারণেই তাকে ঘিরে গড়ে উঠেছিল রবীন্দ্র অনুগামী ছোট গল্পকারদের সমাজ। ঠিক যেরকম ভাবে আমরা রবীন্দ্র অনুগামী এক সাহিত্যিক সম্প্রদায়, বিশেষ করে কবি সম্প্রদায় পেয়েছিলাম, সেই রকমই খানিকটা আমরা লক্ষ্য করতে পারি। তবে মনে রাখতে হবে, রবীন্দ্র অনুগামী কাব্য সমাজের মতো বৃহৎ ক্ষেত্র এটা ছিল না। কোন কোন কথা সাহিত্যিক, যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়, যিনি রবীন্দ্র সুলভ সহজ সরল মানবতা বোধ বাঙালি মধ্যবিত্ত জীবনের ওপর গল্প লিখেছিলেন, তবে তার স্বকীয়তা প্রকাশ পেয়েছে কিন্তু দেবীর মতো ছোট গল্পেও। সরাসরি রবীন্দ্র আদর্শে অনুপ্রাণিত হয়ে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছোট গল্প লেখা আরম্ভ করেছিলেন, যার গল্পে শান্তিনিকেতনের ভাবধারা, মার্জিত রুচি, নরনারীর মনস্তাত্ত্বিক রূপায়ণ দেখি। এইরকমই স্নিগ্ধ, গতিশীল, পরিবার ভিত্তিক এবং জীবন ভিত্তিক লেখা গল্পের লেখক ছিলেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়। এই রবীন্দ্র ভাবধারার কথা সাহিত্যিকদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের যে প্রাথমিক সময়কালকে আমরা ধরতেই পারি। এই রবীন্দ্র ভাবধারার কথা সাহিত্যিকদের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাথমিক সময়কালকে কিন্তু ধরা যায়, যেখানে জীবনের টানাপোড়েন, রোমান্টিকতা, নারীর মনস্তত্ত্ব, গ্রামীণ সমাজ বড় একটি স্থান করে নিয়েছিল। এই রচনাকাররা কিন্তু নিজস্বত্ব ভীষণভাবে বজায় রেখেছিলেন। মার্জিত ভাষা, মধ্যবিত্ত জীবন বা গ্রাম্য জীবনের চালচিত্র, নীতি ও আদর্শবাদী এই সময় রচনার উপজীব্য ছিল, কারণ তখনও সময়কালের মধ্যে একটা স্থির অবস্থা বজায় ছিল। এরপর প্রথম বিশ্বযুদ্ধ ও আনুষঙ্গিক নানা রাজনৈতিক ঘটনা সমাজকে চালিত করা শুরু করলে এই স্বাভাবিক সাধারণ ভাবধারার এক দুরন্ত পরিবর্তন হয়। 1920-র দশকে বাংলা সাহিত্যের মোড় ঘোরাতে কল্লোল যুগের আবির্ভাব ঘটে। কল্লোল যুগ বাংলা ছোট গল্পে যে নতুন ধারার আবাহন করে আনে, তার প্রত্যক্ষ প্রভাব পড়েছিল ছোট গল্পের ক্ষেত্রে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, শৈলজানন্দের মাধ্যমে বাস্তবতা, জীবনের যন্ত্রণা, অবক্ষয়, সমাজের তথা মনস্তত্ত্বের জটিল অন্ধকার দিকগুলি আমাদের সামনে উঠে দাঁড়ায়। সমাজে তখন এক ভয়ানক অস্থিরতা। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও বাঙালি তখন অনুভব করলো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মধ্যবিত্ত ও কৃষক শ্রেণীর এক ক্ষতিগ্রস্ত অবস্থা। ব্রিটিশ সরকারের সেই সময় দমনমূলক নীতি ভীষণভাবে সাধারণ জীবনে প্রভাব আনলো, ফলে জীবনের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা প্রকট হয়ে ওঠে। এর সঙ্গে সাধারণ মানুষ পাশ্চাত্য চিন্তা, আধুনিক ভাবনার সংস্পর্শে এসে পৌঁছয়, আর এই রাজনৈতিক অসন্তোষ বাড়িয়ে দেয় তাদের জাতীয়তাবাদী চেতনাকে। ফলস্বরূপ আদর্শবাদী নীতিকেন্দ্রিক গল্পের বদলে বাস্তবতাধর্মী গল্পের সংখ্যা বাড়ে। গল্পের বিষয় আর সমাজ নয়, গোষ্ঠী নয়, ব্যক্তি হয়ে ওঠে। মানুষের একাকিত্ব, হতাশা, জীবনের অনিশ্চয়তা, কল্লোল যুগের লেখকেরা ছোট গল্পে এই জাতীয় বিষয়ের সঞ্চার করেছিলেন। এর ফলে সমাজ বাস্তবতার নয়া প্লাবন আমরা ছোট গল্পের ক্ষেত্রে বা সাহিত্যের ক্ষেত্রে দেখতে পাই। তবে একটা কথা মনে রাখবো, এদের আগে গল্পের এমন নবধারার আরো একজন লেখক ছিলেন, যার নাম জগদীশ গুপ্ত। যাই হোক, এই সময় লেখকদের মধ্যে এক নতুন ধরনের লেখনীর জোয়ার আসার কারণে বাংলা সাহিত্যের ভীষণ রকমের পরিবর্তন ঘটেছিল, অন্তত ছোট গল্পের মধ্যে, যেটি আমাদের সাহিত্যকে অবশ্যই বা ছোট গল্প সাহিত্যকে অবশ্যই খানিকটা
অনেকটাই এগিয়ে দিতে পেরেছিল। কল্লোলের সময়েই তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক এই তিনজন আশ্চর্য শক্তিধর ত্রয়ীর আবির্ভাব ঘটে। যেহেতু কল্লোল এসে সাধারণ একেবারে নিম্নবিত্ত সমাজকে তুলে ধরেছিল, সেই কারণে তারাশঙ্করের হাত ধরে আমরা রাঢ় বাংলার যে তারিণী মাঝি, বেদেনী, ডাইনির মতো গল্পগুলিকে পেলাম, তার প্রারম্ভ কয়লাকুঠিতে হলেও এ এক অবাক পর্ব এবং একদম নতুন পর্ব। অপরদিকে উত্তর পর্বের মার্ক্সীয় দর্শন ও বিজ্ঞান বোধের অন্বেষায় মানিক বন্দ্যোপাধ্যায় উদ্ঘাটিত করেছিলেন আরো এক ধরনের ছোট গল্প। প্রাগৈতিহাসিক সর্পিল, ছোট বকুলপুরের যাত্রী, অতসী মামির গল্পে কি অদ্ভুতভাবে অপ্রকাশিত ফ্রয়েডীয় মনস্তত্ত্বকে আমরা প্রথমবার পেলাম। এনাদের সময় বসে আবার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনলেন মায়াবী প্রকৃতিকে, কিন্তু সেইরকম রবীন্দ্রনাথের প্রকৃতি নয়। এ এক অদ্ভুত ধরনের প্রকৃতি। গ্রামের সাধারণ মানুষের বক্তব্য, তাদের পুরনো ধরন, তাকে নতুন ভাবে যেন আমাদের সঙ্গে বড় করালেন, আমাদের সামনে তুলে ধরলেন তাকে, যাতে আমরা আপ্লুত হলাম, অভিভূত হলাম। ধরনটাও এই প্রকৃতি বর্ণনার ক্ষেত্রে সাহিত্যের দিক থেকে একেবারে নতুন একটি বিষয়। ঠিক এরকম একটি সময় ঘটে যাওয়া দুটি ঘটনার কথা বলতে হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং 43 সালে 50-এর মন্বন্তরের দুর্ভিক্ষ। এই দুটি বিষয় ছোট গল্পের মোড়কে হঠাৎ করে আবার ঘুরিয়ে দিল। রবীন্দ্রনাথের যুগের যে রোমান্টিকতা, স্নিগ্ধ গ্রামীণ আবহ, তা পরিচ্ছন্ন মধ্যবিত্ত জীবনে যে টানাপোড়েন ছিল, এই মহা বিপর্যয়ের ধাক্কায় চুরমার হয়ে গেল। ক্ষুধার নির্মম বাস্তবতার সামনে মানুষের নৈতিকতা, মূল্যবোধ এবং যে সম্পর্ক যে অবক্ষয়ের মুখে পড়েছিল, তাই হয়ে উঠল যে কোনো ছোট গল্পের মূল উপজীব্য। নৈতিকতার বদলে দুর্ভিক্ষ জায়গা করে নিল। একই জায়গা থেকে, একই আস্তাকুর থেকে কুকুর এবং মানুষ একত্রিতভাবে খাবার খাওয়ার মতো এই ভয়ঙ্কর ছবি আমাদের ছোট গল্পের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারলাম। কেবল ছোট গল্প না, আমরা দেখলাম এটা আপামর বাংলা সাহিত্য জুড়ে ওই সময় সেটাই একটা ভীষণ বড় বিষয় হয়ে উঠেছিল। এই সময় আমরা দেখতে পাই বন্দ্যোপাধ্যায়, সোমেন চন্দ্র, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মতো লেখকরা কলম তুলে নিলেন এবং তার লেখার মধ্যে এই ভয়ঙ্কর সত্যগুলি প্রকাশিত হলো। এবং ঠিক এই কারণেই কিন্তু বাংলা সাহিত্যের মোড় আবার আমরা ঘুরতে দেখলাম। কল্লোল যুগে আমরা যে জাতীয় গল্প দেখেছিলাম সেখানে বাস্তবতা বোধ ছিল, কিন্তু এমন বাস্তবতা বোধ ছিল না। এই বাস্তবতা বোধ স্বাধীনতা পরবর্তী যে গল্পের ধরন, সেটাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল বলে আমাদের মনে হয়। একটা জিনিস লক্ষ্য করার মতো, আঙ্গিক এবং ভাষার একটা পরিবর্তন আমরা দেখলাম। রুক্ষ ধারালো ভাষা এলো। রবীন্দ্র যুগের যে লালিত্য বা সুমিষ্ট ভাষা ছিল, তা বদলে গিয়ে গল্পের ভাষা হয়ে উঠলো রুক্ষ, ধারালো এবং সরাসরি। রূপক বা অলংকারের চেয়ে নগ্ন বাস্তবতাকে ফুটিয়ে তোলার উপযোগী গদ্যের জন্ম হলো এই সময়। রোমান্টিকতার অবসান ঘটলো। প্রকৃতির সৌন্দর্যের বর্ণনা যেহেতু রইল না, তাই ভাষার ক্ষেত্রে একটা বিপুল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এবং সেটাই আমি বলছি যে পরবর্তীকালে, স্বাধীনতা পরবর্তীকালীন যে গল্প, সেখানেও আমরা এই বিষয়টি দেখতে পাবো। স্বাধীনতা পরবর্তীকালীন ছোট গল্পে 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা, দেশভাগ ছোট গল্পের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আবার ঘটায়। ব্রিটিশ শাসনের অবসান হলেও স্বাধীনতার আনন্দ কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। দেশভাগের রক্তক্ষয়ী দাঙ্গা, উদ্বাস্তু সমস্যা, অর্থনৈতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতা, সামাজিক মূল্যবোধের অবক্ষয় মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলে। ফলে বাংলা ছোট গল্পে রোমান্টিকতা, আদর্শবাদের পরিবর্তে বাস্তবতা, মোহভঙ্গ, একাকিত্ব, অস্তিত্ব সংকট প্রকট হয়ে ওঠে। সময়ে গল্পগুলোর যে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি তা হলো দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যা। এই সময় গল্পে দেশভাগের বেদনা, ভিটেমাটি হারানোর যন্ত্রণা, পরিচয় সংকট প্রধান বিষয় হয়ে উঠছে। যেমন নরেন্দ্রনাথ মিত্রের পালঙ্ক, মনোজ বসুর নমো নমো নমো, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ ইত্যাদি। মোহভঙ্গ, মধ্যবিত্তের জীবন সংকট, স্বাধীনতার পর মানুষের প্রত্যাশা না পূরণ হওয়ার যে হতাশা, বেকারত্ব, পারিবারিক ভাঙন, একাকিত্ব,
যান্ত্রিকতা ইত্যাদি গুরুত্ব পাচ্ছে, যেমন সমরেশ বসুর আদাব। রাজনৈতিক চেতনা ও প্রান্তিক মানুষের জীবন, এই সময় কৃষক, শ্রমিক, আদিবাসী সমাজের অবহেলিত মানুষের জীবন সংগ্রাম গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রের শোষণ, অন্যায় এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ উঠছে মহাশ্বেতা দেবীর দ্রৌপদী, ভাত, স্তনদায়িনীর মতো গল্পে। মনস্তাত্ত্বিক জটিলতা, গল্পে বাহ্যিক ঘটনার তুলনায় মানুষের জীবনের অন্তর্ঘাত, একাকিত্ব, বিচ্ছিন্নতা, অস্তিত্ব সংকট প্রকট হয়ে উঠছে। যেমন অমিয়ভূষণ মজুমদার এই জাতীয় গল্প লিখছেন, কমল কুমার মজুমদার লিখছেন, সন্তোষ কুমার ঘোষ লিখছেন। আঙ্গিক ও ভাষার পরিবর্তন, এখানে আমরা প্রথমেই ভাষা নিয়ে আলোচনা খানিকটা করেছিলাম। আঙ্গিক সম্পর্কে আমরা দেখব খণ্ডিত প্লট, প্রতীক ইঙ্গিতের ব্যবহার, চেতনার প্রবাহ, খোলা সমাপ্তি, সংক্ষিপ্ত অথচ অর্থবহ ভাষা ব্যবহৃত হচ্ছে। এই পরিবর্তনে আমরা কমল কুমার মজুমদারের গল্প খুব ভীষণভাবে লক্ষ্য করতে পারবো, অমিয়ভূষণ মজুমদারের কথাও বলতে পারবো। স্বাধীনতা পরবর্তী প্রধান যারা গল্পকার হয়ে দাঁড়ালেন সেই সময় তারা ছিলেন সমরেশ বসু, বিমল কর, রমাপদ চৌধুরী, হরিনারায়ণ চট্টোপাধ্যায়, গৌরকিশোর ঘোষ, অমিয়ভূষণ মজুমদার, প্রফুল্ল রায়, দীপেন বন্দ্যোপাধ্যায়, মতি নন্দী, মহাশ্বেতা দেবী প্রমুখ। এই যে স্বাধীনতা পরবর্তীকালীন যে ধারাটা, সেটা এর পরেও প্রবাহিত হয়েছিল। সেই সময়ে সেই একটা উত্তপ্ত পরিস্থিতিতে যে জাতীয় গল্প লেখা হয়েছিল, সেই জাতীয় গল্প লেখার ধরন কিছুদিন চললেও পরবর্তীকালে সময়ের এবং সমাজের যে অবস্থান সেই অনুযায়ী চিরকালই বাংলা সাহিত্য বা যে কোনো সাহিত্য পরিবর্তিত হয়েছে। তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়ের হাতে আমরা বাংলা সাহিত্যের আরো একটা রূপ পেয়েছি। তারপরে আমরা যখন দেখলাম যে আমাদের ওই 70-এর দশকের যে শালবাড়ি আন্দোলনের সময়কালটায় আমরা দেখলাম আবার বাংলা গল্পের রূপ ভীষণভাবে পরিবর্তিত হলো। সেখানে স্টিলের ছঞ্চুর মতো গল্প আমরা লক্ষ্য করতে পারলাম। পরবর্তীকালে আরো যখন সমাজ পরিবর্তিত হয়েছে, তাদের হাত ধরে, লেখকের হাত ধরে আমাদের বাংলা গল্পের পরিবর্তন সাধন হয়েছে এবং হয়ে চলেছে। আশা করি আমরা এই যে পরিবর্তনশীলতা মাধ্যমে একটি উৎকৃষ্ট মানের ছোট গল্প সাহিত্য, বাংলা ছোট গল্প সাহিত্যকে ধরে রাখতে পারবো। সেই আশা নিয়েই এই পর্ব শেষ করছি। আমি জানি পর্বটি আকারে বেশ বড় হয়ে গেল, কিন্তু আশা করি আমি সম্পূর্ণ বিষয়টা যতটা সম্ভব কম ছোট করে ধরে তুলতে পারলাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।